স্যার আইজ্যাক নিউটন, যার ব্যাপারে বলা হয় মাথায় আপেল পড়া দেখে তিনি মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন। তার আরেকটি বিখ্যাত সূত্র হচ্ছে F=ma, যাকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হিসাবেও চিনি। নিউটনের দ্বিতীয় সূত্রকে আরেকটু সঠিকভাবে লেখার জন্য আমরা F এর আগে একটি সামেশন চিহ্ন ব্যবহার করি। এটি দিয়ে বোঝায় সকল বলের যোগফল ভর এবং ত্বরণের গুণফলের সমান। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি ত্বরণ হচ্ছে v-u/t। একে a দিয়ে প্রতিস্থাপন করলে আমরা পাই f m/v-u/t। যদি বস্তুটির উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সকল বলের যোগফল অর্থাৎ f এর মান হবে 0। আমরা যদি এর মান বসাই তাহলে এটি দেখতে কিছুটা এরকম হয়। এটিকে সাজিয়ে লিখলে আমরা mv-mu 0 পাই। এটিকে সমাধান করলে আমরা পাই u সমান v। u সমান v বলতে বোঝায় আমাদের আগে বেগ যা ছিল এখনো তাই আছে। এটিকে একটু ডিটেলসে যদি বলতে চাই তাহলে বলবো কোনো বস্তুর বেগের পরিবর্তন না হওয়া মানে ত্বরণ শূন্য। আর কোনো বস্তুর ত্বরণ শূন্য বলতে বোঝায় বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি। অর্থাৎ আমি যদি এমন কোনো বস্তু দেখি যার বেগ কখনোই পরিবর্তন হয় না, তখন আমি বুঝে নিব বস্তুটির উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না। যেমন একটি স্থির বস্তু যদি চিরকালই স্থির থাকে তাহলে এর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা বলবো এর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগও হচ্ছে না। অন্যদিকে একটি স্যাটেলাইট যদি সবসময়ই 10 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে থাকে তাহলেও এর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এর উপর নিট বল শূন্য এবং এর উপর কোনো প্রযুক্ত ত্বরণ নেই। একে কিতাবি ভাষায় লিখতে চাইলে আমরা লিখতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই গতিতে সরল পথে চলতে থাকবে। কিন্তু ওয়েট, এটি তো নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা যে বললাম F=ma, এটি নিউটনের দ্বিতীয় সূত্র ছিল। তাহলে কি আমাদের জানার মধ্যে কোনো ভুল আছে? এর উত্তর হলো নিউটনের দ্বিতীয় সূত্র আদৌ f=ma নয়, বরং f=ma এটি নিউটনের দ্বিতীয় সূত্রের একটি বিশেষ রূপ। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক। এই সূত্রটি বোঝার জন্য আমরা একটি সিনারিও কল্পনা করতে পারি। ধরলাম আমাদের কাছে একটি m ভরের ফুটবল আছে। এই বলটি u আদিবেগে চলছিল। তখনই কেউ একজন একে কিক করলো। কিক করার ফলে এর বেগের পরিবর্তন হলো। বেগ u থেকে পরিবর্তিত হয়ে v হয়ে গেল। এর যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর অবশ্যই একটি ত্বরণ আছে। যেহেতু এর ত্বরণ আছে, তাহলে অবশ্যই এর উপর বল প্রযুক্ত করা হয়েছিল, যেটি আমরা একটু আগেই দেখলাম যে কিক করা হয়েছিল। অর্থাৎ আমি যদি বল প্রয়োগ করি তাহলে অবশ্যই এর বেগের পরিবর্তন হবে। যেহেতু এর বেগের পরিবর্তন হয়েছে তাহলে অবশ্যই এর ভরবেগেরও পরিবর্তন হবে। আগে যেহেতু এর বেগ u ছিল তাহলে আগে এর ভরবেগ হবে mu এবং বর্তমানে এর ভরবেগ হবে mv। তাহলে ভরবেগের পরিবর্তন dp সমান হবে mv মাইনাস mu। আমরা যদি ভরবেগের পরিবর্তনের হার বের করতে চাই তাহলে আমরা সময় দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার dp dt হবে mv মাইনাস mu। এটিকে সময় দিয়ে ভাগ করলে যা হয় তা। অন্তরীকরণের নিয়ম অনুসারে m যেহেতু একটি ধ্রুবক তাই এটিকে আমরা অন্তরীকরণের বাইরে নিয়ে আসতে পারি এবং বেগের পরিবর্তনকে আমরা dv দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু বেগের পরিবর্তনের হারকে যেহেতু আমরা ত্বরণ নামে সংজ্ঞায়িত করি তাই dv dt কে আমরা চাইলে a দিয়ে পরিবর্তন করতে পারি এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যেহেতু বলের সমানুপাতিক তাই dp dt কে আমরা f দিয়ে পরিবর্তন করতে পারি। এটিই হচ্ছে F=ma আসার মর্মার্থ। কিন্তু আমরা একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি, m কে অন্তরীকরণের বাইরে নিয়ে আসা। m কে অন্তরীকরণের বাইরে নিয়ে এসে এটিকে ma তখনই লেখা যাবে যখন ভর হবে অপরিবর্তনশীল। যেমন এখানে ফুটবলটি কিক করার আগে এবং কিক করার পরে
এর ভরবেগের যখনই পরিবর্তন হয়, কোনো সময়ই এর ভরের পরিবর্তন হয়নি। পরের ভরও তাই রয়েছে। তাই এক্ষেত্রে আমরা F = ma ব্যবহার করতে পারব। কিন্তু যদি কোনো সিস্টেম এরকম হয় যেখানে ভরের পরিবর্তন হয়, সে সকল ক্ষেত্রে আমরা F = ma ব্যবহার করতে পারি না। এরকম একটি উদাহরণের সাথে পরিচিত হতে আমরা রকেটের ব্যাপারে কথা বলতে পারি। রকেটের মধ্যে যে ফুয়েল থাকে, সে ফুয়েলের যে ভর তা প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে। তাই এর ভর পরিবর্তনশীল। এটিকে নিউটনের দ্বিতীয় সূত্র F = ma দিয়ে প্রকাশ করতে পারব না। তখন আমাদেরকে সরাসরি ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই সূত্র দিয়ে বলের মান নির্ণয় করতে হবে।